উচিত শিক্ষা দিয়ে অহনাকে অনিকেতের জীবন থেকে বার করলো শ্যামলী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অহনা কথা বলছিল অর্জুনজির সাথে। অর্জুনজি বলে, সত্যি আমি যে তোমাকে এত ভালোবেসে ফেলেছি সেটা আর বলার কথা না। আমি তোমাকে খুবই ভালোবাসি অহনা, যা হয়েছে ভুলে যাও, তুমি আমার জীবনে ফেরত এসো, তাহলেই আমি খুব ভালো থাকবো। অহনা মনে মনে ভাবে, এ তো মেঘনা চাইতেই জল, এই সুযোগটার জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম। যাক, ভালোই হয়েছে। অর্জুন যখন নিজেই আমাকে ওর লাইফে চাইছে, তাহলে আর অসুবিধাটা কোথায়? তখনই অহনা বলে, তুমি যখন নিজে থেকেই আমাকে চাইছো, তাহলে আমি আর আপত্তি কেনই বা করবো অর্জুন? আমিও না তোমাকে সত্যি খুব ভালোবাসি। আর ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে অনিকেত আর বলে, অহনা, সবাই তো তোমায় চিনে গেল, আমি তোমায় চিনতে পারলাম না। অহনা বুঝতে পারে সে ধরা পড়ে গেছে। তখন অহনা বলে, আমার কথাটা শোনো অনিকেত। এরপর অনিকেত বলে, আর কি কথা শুনবো? অর্জুনজি বলে, অনিকেত বাবু, আপনার কপাল ভালো যে আপনি বেঁচে গেছেন। এই মেয়েটা ডেঞ্জারাস, এর ফাঁদে পা দেবেন না। আপনি জানেনও না এই মেয়েটা কত দূর পর্যন্ত যেতে পারে। আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে নিয়েছে, টাকা পয়সা, তারপরে হীরের আংটি আমার কাছ থেকে নিয়েছে। আর এতটা খারাপ মেয়ে আপনি হয়তো আপনার লাইফেও দেখেননি, আমি তো দেখে নিয়েছিলাম। ও ভেবেছে আমি ওকে আবার অ্যাকসেপ্ট করে নেব, কিন্তু না, আসলে শ্যামলীজি আমার সাথে কথা বলেছিল, ওনার ওই অনেস্টিটা আমার খুব ভালো লেগেছে। আমি তাই ওনাকে হেল্প করতে রাজি হয়েছিলাম। চেয়েছিলাম আপনার মতন আর কোনো মানুষকে যেন ও ঠকাতে না পারে, আর কাউকেই যেন ও না ঠকায়, সেই জন্যই আমি ওর সাথে এসে কথা বলি। আর শ্যামলীজি ঠিক যেমনটা প্ল্যান করেছিল তেমনটাই হয়েছে। শ্যামলীজি আমাকে বলেছিল অহনার লোকটাই ওকে শেষ করবে, আর সেটাই হয়েছে। এবারে আপনাদের ব্যাপার আপনারা বুঝে নিন। এই বলেই অর্জুনজি চলে যায়। তখনই শ্যামলী বলে, কি স্যার? বলেছিলাম তো অহনা মেয়েটা ভালো না, ও সুযোগ সন্ধানী, ও সবার কাছে সিম্প্যাথি আদায় করে টাকা হাতিয়ে নিতে চায়। অহনা, আমি ঠিক বললাম তো? অহনা মনে মনে ভাবে, ইস, বেকার কেসটা খেলাম, যেটা নিয়ে সন্দেহ করেছিলাম ঠিক সেটাই হলো। কিন্তু শ্যামলী যে এই পর্যন্ত পৌঁছে যাবে আমি তো ভাবতেই পারিনি। অর্জুনজির সাথে মিলে রীতিমতো আমার পর্দা ফাঁস করে দিল অনিকেতের কাছে। এটা ভাবতেও কেমন যেন একটু লাগছে। তখনই অনিকেত বলে, অহনা, আমি তো তোমাকে কোনোদিন ভালোই বাসিনি, মানে এই অহনাকে তো আমি কোনোদিন ভালোবাসিনি। তুমি এতটা বদলে গেলে কি করে? তোমার এত টাকার লোভ যে তুমি এইভাবে মানুষ ঠকাচ্ছ? ছি, আমার ভাবতেও ঘৃণা করছে যে আমি একদিন হলেও তোমার মতন একটা মেয়েকে ভালোবেসেছিলাম। অহনা বলে, অনিকেত, তুমি আমার কথাটা একবার শোনো, তাহলে বুঝতে পারবে আমি কোন পরিস্থিতিতে থেকে এই সমস্ত জিনিসগুলো করেছি। হাতে কাজ নেই, তোমার টাকাটা ফেরত দিতে হবে। তুমি তো আর পার্মানেন্টলি আমাকে 1,00,000 টাকা দাওনি। আর তাছাড়া আমারও তো একটা মান সম্মান বোধ আছে, বলো। আমি কি করে তোমার কাছ থেকে এতগুলো টাকা নিয়ে শোধ না দিতাম? আমি চাইছিলাম যেভাবেই হোক না কেন টাকাটা শোধ দিতে। তাই অর্জুনজির সাথে কথা বলে আমি বারে গান গাওয়ার আরেকটা সুযোগ খুঁজছিলাম। এছাড়া আর কিচ্ছু নয়, বিশ্বাস করো তুমি আমার কথাটা। শ্যামলী বলে, চুপ করো, ধরা পড়ে গিয়ে এখনো মিথ্যে কথা বলে যাচ্ছ। তোমার তো দেখছি উচিত শাস্তি এখনো হয়নি। স্যার অনেক ভালো মানুষ যে এখনো তোমার সাথে দাঁড়িয়ে কথা বলছে। প্রথম থেকেই তোমার উপর সন্দেহটা আমার বেশি করে হতে থাকলো। কখন জানো? যখন আমাদের সাথে তোমার আলাপ হলো, তখন দেখলাম তুমি গাড়িতে ছিলে। পরে জানতে পারি যে তুমি বাড়ি ভাড়াটাও পর্যন্ত দিতে পারছো না, কিন্তু গাড়িতে চড়ছো। এটা ভেবেই আমি অবাক হয়ে গিয়েছিলাম। তারপর যখন তোমার সম্পর্কে একটু একটু করে খোঁজ নিতে শুরু করি, তখনই জানতে পারলাম তুমি ঠিক কি জিনিস। তুমি যে এইভাবে মানুষ ঠকাতে পারো সেটা আমি ভাবতেই পারিনি। তুমি স্যারকেও ঠকাতে গিয়েছিলে। তোমার জীবন, তুমি যা খুশি তাই করতেই পারো, কিন্তু স্যারকে মিথ্যে বলো না। আমি সেই জন্যই আজকে স্যারকে এখানে ডেকেছিলাম, যাতে তোমার স্বরূপটা সবার সামনে নিয়ে আসা যেতে পারে। অহনা, তুমি বড়লোক হতে চাও, তুমি জীবনটা অ্যাশ করে কাটাতে চাও, হতেই পারে, কিন্তু সেটা সৎ পথে রোজগার করে করো। এরকম অসৎ পথে রোজগার করে কখনো শান্তি পাওয়া যায় না জীবনে। কথাটা ভালো করে মাথায় রেখো। অহনা বলে, হ্যাঁ, আমি জীবনে একটু অ্যাশ করতে চেয়েছি, জীবনে একটু ভালো থাকতে চেয়েছি, কিন্তু আমি কি করতাম? আমার কাছে তো কোনো কাজ ছিল না। আমি যদি কোনো কাজ না করি তাহলে আমার কিভাবে চলবে? সেই জন্যই আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হই, এছাড়া আর কিচ্ছু না। অনিকেত, তুমি আমার কথাটায় একবার একটু ভরসা করে দেখো, তুমি ঠকবে না। আমি তোমার টাকাটা শোধ দিতেই আজকে এখানে এসে একটা সিদ্ধান্ত নিচ্ছিলাম। তখনই অনিকেত বলে, প্রথমত আমি ভাবিও নি যে তুমি আমাকে টাকাটা শোধ দিয়ে দেবে। আমি নিজে থেকেই তোমাকে টাকাটা দিয়েছিলাম।
তোমাকে থাকারও জায়গা দিয়েছিলাম, কিন্তু তুমি যে আমাকে এইভাবে ঠকিয়ে দেবে সেটা আমি ভাবতেও পারিনি। শ্যামলী তখন বলে, জানেন তো স্যার, এর কোনোদিনও স্বভাব যাবে না, এ যতদিন বাঁচবে এরকম করেই যাবে, কারণ ওর তো কাজ করার অভ্যাসটাই চলে গেছে, ওর লোকের কাছে হাত পাততে জানে। তখনই অনিকেতকে অহনা বলে, হ্যাঁ আমি জানি আমি লোকের কাছে হাত পাতি, কারণ লোকেরা আমার কথাতে কিছু হলেও পয়সা দেয় আর আমার সেটা ভালো লাগে, তাই আমার প্রফেশন হয়ে গিয়েছিল। কাছের লোকের কাছে তো আর হাত পাতা যায় না লজ্জার মাথাকে, কিন্তু অপরজনের কাছে লজ্জার মাথাকে হাত পাতা যায়, তাই আমি অর্জুনজির কাছে হাত পেতেছিলাম। কি করব, তুমি যে অহনাকে ভালোবাসতে না অনিকেত, সেই অহনা অনেকদিন আগেই মারা গেছে। বিয়ে করে ভেবেছিলাম সুখে সংসার করব, সেটাও হলো না, শ্বশুরবাড়ির লোকজন এতটাই অত্যাচার করেছে। তখনই শ্যামলী বলে, স্যার এটাও মিথ্যে কথা, আমি, প্রিয়া দিদি, প্রতিম দাদা, আমরা তিনজনাই এই অহনার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। ওরা খুব ভালো মানুষ স্যার, ওরা অহনাকে মাথায় করে রাখতো, কিন্তু অহনার যা ডিমান্ড কোনো পুরুষই পারবে না ওর চাহিদা মেটাতে। ওর দিন দিন চাহিদা বাড়তে থাকলো, আর এটা মিউচুয়াল ডিভোর্সেই কিন্তু হয়েছে, আপনি চাইলে খোঁজও নিতে পারেন। অহনা সব আটঘাট বেঁধেই নেমেছে, ও চেয়েছিল আপনার কাছে থেকে, আপনার থেকেও টাকা নেবে, আবার অন্য কারোর থেকেও টাকা নেবে। ওর মুখোশটা আজ খুলে গেছে বলেই ও আজকে এরকমভাবে কান্নাকাটি করছে। আর তখনই অনিকেত বলেছি, মেয়ে একটা কথাও তোমার সাথে আর বলবো না, এই বলে অনিকেত চলে যায়। অহনাও কান্নাকাটি করতে থাকে। শ্যামলী তখন বলে, সত্যি স্যারের এই অবস্থাটা আমি আর দেখতে পাচ্ছি না, একটা মানুষকে বিশ্বাস করে কিভাবে ঠকে গেল। প্রতিম তখন বলে, চলো শ্যামলী, এবার আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে যাই। এর মধ্যেই তখনই তৃষা বলে, আচ্ছা বড় মামি, বলছি দাদাভাই এসেছে নাকি? তখনই বড় মামি বলে, কি জানি, আমি তো জানি না। এর মধ্যেই চলে এসেছে শ্যামলী, প্রতিম আর প্রিয়া। তখনই অপরাজিতা বলে, প্রতিম, প্রিয়া তোরা ঘরে যা। শ্যামলীকে জিজ্ঞেস করে, অনিকেত কোথায় জানো? তখন শ্যামলী বলে, কেন ম্যাডাম, উনি বাড়িতে আসেনি? তখন অপরাজিতা বলে, না, ঘরে তো মনে হয় দেখলাম না, তুমি কোথায় গিয়েছিলে? শ্যামলী তখন বলে, আমি গিয়েছিলাম পাবে। ম্যাডাম, আমি আপনাকে বলেছিলাম না অহনার কুকীর্তি আমি ফাঁস করবই একদিন, ফাঁস করে দিয়েছি। অহনা ঠিক কি কি কুকীর্তি করেছে সেটা আপনি না হয় স্যারের থেকেই জেনে নেবেন। ওই মেয়েটা একটা লোভী, ও লোভ দেখিয়ে সবার কাছ থেকে অনেক কিছু আদায় করে নিয়েছে, বুঝতেই পারছেন কেমন টাইপের মেয়ে। এর মধ্যেই অপরাজিতা বলে, ও আবার আমার অনেকে ঠকিয়েছে, মেয়েটা তো দেখছি সত্যি ভালো না, এই জন্য আমি ওকে পছন্দ করতাম না শুরু থেকেই। এরপর শ্যামলী ঘরে চলে যায় আর মনে মনে ভাবে, স্যারকে এই সময় সামাল দিতে হবে। তৃষা ভাবে, যা, এই অহনাটা ফেসে গেল শেষ পর্যন্ত। মেয়েটাকে বারবার বলতাম, দেখো শ্যামলীর কাছ থেকে দূরে থেকো, শ্যামলী কিন্তু ডেঞ্জারাস। ঠিক সেটাই হলো। এরপর তৃষা বলে, বড় মামি, তুমি ওর কথা ধরো না তো, ও তো অহনা আর দাদাভাইকে আলাদা করার জন্য এসব প্ল্যান করেছে। আমি বলছি অহনার সাথে দাদাভাইকে মেলাতেই হবে যেভাবেই হোক না কেন, কিন্তু অপরাজিতাও রাজি হতে চায় না। বুঝতে পারে যে শ্যামলী যেটা বলছে সেটা ঠিক, অহনা একটা লোভী মেয়ে, এছাড়া আর কিচ্ছু নয়।